প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের মৌলের ধারণা এবং রাসায়নিক গণনার দ্বিতীয় ক্লাস নিয়ে হাজির হলাম। আজকে আমরা যেই টপিকটা নিয়ে আলোচনা করব, মনে রাখবো আজকে আমরা তিনটা টপিক নিয়ে আলোচনা করব: শতকরা সংযুতি, স্থূল সংকেত এবং কি আণবিক সংকেত। এই তিনটা টপিক নিয়ে আমরা আলোচনা করব। তো চলো যাই আমরা টপিকগুলোতে। প্রথমে আসি আমরা শতকরা সংযুতি। শতকরা সংযুক্তি বলতে কি বোঝাচ্ছে? মনে রাখবা, শতকরা শব্দটা আসলেই মাথায় যে প্রশ্ন কথাটা প্রথমে আসে, শতকরা মানে কি? 100। শতকরা মানে কি? 100। অর্থাৎ আমরা যেমন বলি না যে, আমরা যখন 9-10 বা ছোটোবেলায় আমরা আরও অনেক ক্লাসে করছিলাম না শতকরার ম্যাথ, যে এত টাকা লাভ হয়, 5 টাকায় যদি 2 টাকা লাভ হয় তাহলে 100 টাকায় কত লাভ হবে, ঠিক আছে কি না? ঠিক এরকম আমরা যদি বলি একটা যৌগ, যে কোনো একটা যৌগ H2SO4, এটার না একটা সালফিউরিক অ্যাসিড, এই যৌগের 100 গ্রামের মধ্যে কোনো মৌল যত গ্রাম থাকে তাকে ওই মৌলের কি বলা হয়? শতকরা সংযুতি। কোনো মৌলের না, এটা আসলে আমরা কোনো যৌগের বলবো। কি আছে? যৌগের। কোনো যৌগের 100 গ্রামের মধ্যে কোনো একটা মৌল। এখন ধরো আমি বললাম যে এটা সালফিউরিক অ্যাসিড, এই সালফিউরিক অ্যাসিডের 100 গ্রাম এর মধ্যে হাইড্রোজেন কতটুকু আছে, অথবা সালফার কতটুকু আছে, অথবা অক্সিজেন কতটুকু আছে, এই যে পরিমাণটা নির্ণয় করবে তাকেই বলতেছি আমরা শতকরা সংযুক্তি। তাহলে কি বললাম? কোনো যৌগের 100 গ্রামের মধ্যে কোনো মৌল যত গ্রাম থাকে তাকে ওই মৌলের কি বলে? শতকরা সংযুতি বলে। কথাটা কি বুঝতে পারছি? আবারও বলতেছি যে আমরা সবসময় শতকরা বললেই আমরা যে জিনিসটা মাথায় আসে সেটা হচ্ছে কি 100 ভাগের মধ্যে কতটুকু, ঠিক আছে কিনা? তাহলে আমরা যে কোনো যৌগ, এই যৌগটা ধরো সালফিউরিক অ্যাসিড, 3টা মৌল দ্বারা গঠিত: হাইড্রোজেন, সালফার এবং কি অক্সিজেন। এই যে সালফিউরিক অ্যাসিড আছে, সালফিউরিক অ্যাসিডের 100 গ্রামের মধ্যে হাইড্রোজেন কতটুকু আছে, সালফার কতটুকু আছে এবং অক্সিজেন কতটুকু আছে, আলাদা আলাদা করে বের করলেই আমরা বলতে পারবো যে তাদের শতকরা সংযুতি হচ্ছে এইটা। তো শতকরা সংযুতি নির্ণয়ের একটা সূত্র আছে, সেটা হচ্ছে কি রে? মৌলের পারমাণবিক ভর ইন্টু তার পরমাণুর সংখ্যা দিব, ভাগ দিব ওই যৌগের কি দিয়ে? আণবিক ভর। আর যেহেতু পার্সেন্টেজ, এই জন্য আমরা কি করবো? 100% দিয়ে গুণ করবো। আমি আবারও বলতেছি শতকরা সংযুতি নির্ণয়ের সূত্রটা কি? মৌলের পারমাণবিক ভর, মানে যার বের করব তার পারমাণবিক ভর ইন্টু পরমাণুর সংখ্যা এবং ওই যৌগের আণবিক ভর দ্বারা ভাগ করে 100 দ্বারা কি করবো? গুণ দিব। যেমন ধরো আমরা এখন সালফিউরিক অ্যাসিডের শতকরা সংযুতি বের করবো, তো যেহেতু আমাদের সূত্র আমরা জানি কি, প্রত্যেকটার যদি আমরা ভর বের করতে চাই তাহলে হাইড্রোজেন হবে তার পারমাণবিক ভর, তাহলে আমরা সূত্রটা একটু আলাদা লিখে রাখি। শতকরা পার্সেন্টেজ, যদি আমরা শতকরা সংযুতি নির্ণয় করি, সংযুক্তি, ঠিক আছে? তাহলে কি হইলো তোমার? প্রথমে পারমাণবিক ভর, মৌলের পারমাণবিক ভর ইন্টু পরমাণুর সংখ্যা, পরমাণুর সংখ্যা, ঠিক আছে? ভাগ দিব আমরা কত দিয়ে? আণবিক ভর, ওই যৌগের আণবিক ভর ইন্টু 100%, ঠিক আছে? তাহলে আমাকে এখানে একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে কি, সালফিউরিক অ্যাসিডের প্রত্যেকটা মৌলের শতকরা সংযুতি বের করতে হইলে আমাকে প্রথমে সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর বের করতে হবে। সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর কত? সালফিউরিক অ্যাসিডের আণবিক হচ্ছে, হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 1 × 2 প্লাস সালফার হচ্ছে কত? 32 × 1, আর অক্সিজেনের কত? 16 × 6, সবগুলো মিলে যোগ করলে কত হবে? 98, ঠিক আছে? আণবিক ভর হলো 98। এখন আমি এখানে সালফিউরিক অ্যাসিডের কি করব? শতকরা সংযুতি। তাহলে প্রত্যেকটা আলাদা আলাদা করে শতকরা সংযুতি বের করতে হলে প্রথমে আমরা হাইড্রোজেন নিব। সূত্র কি? পারমাণবিক ভর, হাইড্রোজেনের পারমাণবিক ভর কত? 1 ইন্টু সূত্রের কি আছে? পরমাণুর সংখ্যা, এখানে হাইড্রোজেন আছে কয়টা? 2টা, ভাগ দিব কি? ওই যৌগের আণবিক ভর অর্থাৎ 98 দিয়ে ইন্টু সূত্রের কত পার্সেন্ট? 100%, ঠিক আছে? তো আমরা যদি ম্যাথটা করি তাহলে কত হইল? 1 × 2/98 × 100%, কত হইল? এটার উত্তর আসছে 2.04%, ঠিক আছে কি না? এখন আমরা কার বের করবো? সালফার। এখন আমি সালফারের বের করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? সালফারেরটা এইভাবে লিখবো, সালফার সেম সূত্র ফেলো, পারমাণবিক ভর, সালফারের পারমাণবিক ভর হচ্ছে 32 ইন্টু পরমাণুর সংখ্যা, এখানে সালফার আছে একটা, এই জন্য কি 1 বাই কত? 98 ইন্টু সূত্রের কত পার্সেন্ট?
100%। তাহলে কত হইল 32 ভাগ 98 ইন্টু সূত্রের 100। 32 ভাগ 98 ইন্টু 100 কত হইল 32.65%। এবার আমি ধরো অক্সিজেনের বের করব। কার বের করব? অক্সিজেন। তাহলে আমাদের সূত্র মতে কি করতে হবে? প্রথমে অক্সিজেনের পারমাণবিক ভর কত? 16। তারপরে অক্সিজেন আছে কয়টা? 60টা। ভাগ আণবিক ভর কত? 98 ইন্টু সূত্রের কত? 100%। ঠিক আছে, তাহলে কত হইল বলো তো? 16 ইন্টু 60 ভাগ 98 ইন্টু 100 হইলে কত হইল? 65.306। এটা এত পার্সেন্ট আসছে। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা শতকরা সংযুতি নির্ণয় করতে পারবো। শতকরা সংযুতি কি বললাম? যে 100 কোনো একটা যৌগের 100 গ্রামের মধ্যে তার মৌলগুলোর পরিমাণটাকেই বলতেছি শতকরা সংযুক্তি। কিভাবে নির্ণয় করতে পারি? শতকরা সংযুক্তি নির্ণয় করতে হলে পারমাণবিক ভরকে তার পরমাণু সংখ্যা দ্বারা গুণ করবো, ভাগ দিব কি রে? আণবিক ভর। আর সূত্রের কত? 100%। এখন তোমার ম্যাথটা ঠিক হয়েছে কিনা, তুমি যে মানগুলা পাইছো এই মানগুলাকে তুমি একবার কি করে নিবা? যোগ করে নিবা। যদি যোগ করে 100, ধরো দশমিকে তো পরবর্তীতে আমরা দশমিকে একটু চেঞ্জ হয়, 100-এর কাছাকাছি হইলে তুমি এটা ধরে রাখবা যে 99 পয়েন্ট সামথিং এরকম যদি হয়, তাহলে দেখো 65.306 প্লাস 32.65 প্লাস আমাদের হচ্ছে 2.04, ধরো 9 এরকম, এগুলো তিনটায় যোগ করে আসছে আমাদের পরে এরকম 9.996। আর এটা ধরে রাখতে পারো 100%ই। তার মানে তোমার ম্যাথ কি আছে? ঠিক হয়েছে। ঠিক আছে, ম্যাথ ঠিক করার মানে বুঝতে হইলে তুমি কি করবা? প্রথমে পার্সেন্টেজ বের করবা, পার্সেন্টেজ বের করে সবগুলো আবার কি করবা? যোগ করবা। যোগ করে যদি এরকম 100 বা 100-এর কাছাকাছি হয় তাহলে বুঝো তোমার ম্যাথ ঠিক আছে। দেখো আমরা একটা জটিলে যাই, সেটা হচ্ছে কি? কপার সালফেট ইন্টু 5 অনুপানে, অর্থাৎ তুতের শতকরা সংযুতি। তো শতকরা সংযুতির সূত্র আমরা জানি সবাই। তো আমরা প্রথমে কি করব? কপার সালফেট 5 অণু পানি, এটার আণবিক ভর, আণবিক ভর নির্ণয় করো, আণবিক ভর নির্ণয় করবো। ঠিক আছে, তাহলে দেখো আমরা এখানে মনে রাখবো কপার সালফেটের সাথে 5 অণু পানি আছে। এখানে ডট আছে বলে এটা মনে করো না যে এটা গুণ আছে, ইন্টু 5 অণু পানি না, কপার সালফেট 5 অণু পানি। ঠিক আছে, তাহলে এটার সাথে 5 অণু পানি আছে। তাহলে কপারের হচ্ছে কত? 63.5, সালফারের কত? 32 প্লাস অক্সিজেনের 16 ইন্টু 60। ঠিক আছে, প্লাস 5 অণু পানি 5 ইন্টু পানির কত? 18। ঠিক আছে কিনা? সবগুলাই আমরা যখন যোগ করি কত হয়? 63.5 যোগ 32 যোগ 64 যোগ 5 ইন্টু 18, 249.5। এটা হচ্ছে কপারের আমাদের কি? আণবিক ভর। এখন আমরা কপারের প্রত্যেকটা মৌলের শতকরা সংযুতি বের করবো। শতকরা সংযুতি বের করতে হলে কি হবে? প্রথমে কপার, তাহলে তো কপারের ভর কত? 63.5, 63.5 ইন্টু পরমাণুর সংখ্যা কত? 1, ভাগ দিব কত আমরা? আণবিক ভর। ঠিক আছে, ইন্টু সূত্রের কত? 100%। তাহলে কত হইল? 63.5 ভাগ 249.5 ইন্টু 100, এটা আসছে 25.45। ঠিক আছে, এবার আমি সালফারের বের করবো। সালফারের বের করতে গেলে কত হবে? সালফারের পারমাণবিক ভর হচ্ছে 32, পরমাণুর সংখ্যা 1, আণবিক ভর হচ্ছে 249.5 ইন্টু সূত্রের 100। তাহলে আমাদের কি হইল? 32 ভাগ 249.5 ইন্টু 100, 12.82%। এবার আমরা অক্সিজেনের বের করবো। অক্সিজেন, এখন অক্সিজেনের ক্ষেত্রে দেখো তোমরা আচ্ছা আলাদা আলাদা করতে পারো যে অক্সিজেন এখানে সাইডটা আর পানির জন্য আলাদা বের করবে না। এখানে অক্সিজেন এখন তুমি টোটাল হিসাব করো, এখানে অক্সিজেন আছে কয়টা? 60টা, আর পানিতে অক্সিজেন আছে কয়টা? 5 অণু যেহেতু, তাহলে 5টা, তাহলে কয়টা? 9। তাহলে আমাদের 16 ইন্টু 9 ডিরেক্টলি তুমি হিসাব করে ফেলো, 5 4 9 বাই
249.5 ইন্টু সূত্রের 100%। তাহলে কত হইল? 16 ইন্টু 9 ভাগ 249.5 ইন্টু সূত্রের 100, 57.72। ঠিক আছে। আর বাকি থাকলো কে? হাইড্রোজেন। হাইড্রোজেন কয়টা আছে? 5 দুগুণা 10। তাহলে হাইড্রোজেন পারমাণবিক ভর 1, পরমাণুর সংখ্যা 10 ভাগ 249.5 ইন্টু সূত্রের কত? 100%। তাহলে কত আসলো? 10 ভাগ 249.5 সূত্রের 100, এটা সে 4.01 এত পার্সেন্ট। এগুলো আমরা পাইলাম শতকরা সংযুতি। তোমার ম্যাথ ঠিক আছে কিনা এটার জন্য তুমি কি করবা? সবগুলো যোগ করবে, প্লাস 57.72 প্লাস 12.82 প্লাস 25.45। এই যে ধরো এগুলা সবগুলা যোগ করলে এইটা যোগ করলে 99.9980 আসে, প্রায় ধরো 100%। সুতরাং বলা যায় যে আমাদের ম্যাথটা কি আছে? ঠিক আছে। ওকে, এরকম জটিল হোক বা সহজ হোক, তোমাদের যে কোনো যদি বলে একটা যোগের শতকরা সংযুতি নির্ণয় করো, তখন তুমি কি করবা? প্রথমে করবা হচ্ছে তার আণবিক ভর বের করবা। আণবিক ভর বের করে সূত্র ফেলবা। প্রত্যেকটা মৌল পারমাণবিক ভরকে পরমাণুর সংখ্যা ভাগ দিবা ওই যৌগের আণবিক ভর, আর সূত্রের কত? 100%। ঠিক আছে। এবার আসে আমরা শতকরা সংযুতি এবং স্থূল সংকেত। প্রথমে আমাকে জানতে হবে স্থূল সংকেতটা কি। কি? স্থূল সংকেত। ঠিক আছে। তাহলে স্থূল সংকেত কাকে বলতেছি? যে সংকেতের সাহায্যে অণুতে বিদ্যমান পরমাণুগুলোর কি করা হয়? অনুপাত প্রকাশ করা হয়। অনুপাত প্রকাশ করা হয়। তাকে আমরা কি বলবো? তাকে স্থূল সংকেত বলে। স্থূল সংকেত বলে। কি বলছি? যে সংকেতের সাহায্যে বা যে সংকেত দ্বারা অণুতে বিদ্যমান পরমাণুগুলোর অনুপাত প্রকাশ করা হয় তাকেই বলতেছি আমরা কি? স্থূল সংকেত। এখন স্থূল সংকেতের একটা উদাহরণ যদি আমরা দিই, প্রথমে ধরো একটা আমি বললাম বেনজিন। এই বেনজিন একটা যৌগ যার সংকেত হচ্ছে C6H6। ঠিক আছে। এখন দেখা যায় এর পরমাণু সংখ্যাকে আমরা 6 দ্বারা ভাগ করলে কি 1 1 পাই না? তাহলে আমরা এখানে যে বলে C এবং H, এই যে অনুপাতিক সংকেতটা, এই সংকেতটাই হচ্ছে তার কি? এই বেনজিনের স্থূল সংকেত। ঠিক আছে। যেমন ধরো আবার একটা দিতে পারি হাইড্রোজেন পারঅক্সাইড। হাইড্রোজেন পারঅক্সাইডের সংকেত হচ্ছে H2O2। এটা সাধারণ সংখ্যা দ্বারা কাটাকাটি যাচ্ছে না, লেখা হলো HO। এটা হলো হাইড্রোজেন পারঅক্সাইডের কি? স্থূল সংকেত। আবার যদি আমরা দেখি গ্লুকোজের নরমাল সংকেত কি? গ্লুকোজের নরমাল সংকেত হচ্ছে কি? C6H12O6। দেখো এখানে একটা সাধারণ সংখ্যা দিয়ে কাটা যায়, 6 একে 6, 6 দুগুণে 12, 6 একে 6। এটার স্থূল সংকেত হলো কি? CH2O। ঠিক আছে। অর্থাৎ এই যে এটা অনুপাতিক সংখ্যা দ্বারা আমরা ভাগ করলাম, সেটাকেই বলতেছি স্থূল সংকেত। তাহলে কি বললাম? যে সংকেতের সাহায্যে অণুতে বিদ্যমান পরমাণুগুলোর অনুপাত প্রকাশ করে তাকেই বলা হচ্ছে কি? স্থূল সংকেত। ঠিক আছে। তো এখন আমরা শতকরা সংযুক্তি যদি দেওয়া থাকে, সেখান থেকে আমরা কি করতে পারবো? আমরা স্থূল সংকেত নির্ণয় করতে পারবো। ঠিক আছে। তো শতকরা সংযুক্তি থেকে শতকরা সংযুক্তি হতে স্থূল সংকেত নির্ণয়। স্থূল সংকেত নির্ণয়। ঠিক আছে।
তো এখানে আমাদের দুইটা ধাপে করতে হয়, কোনো ক্ষেত্রে তিনটা ধাপও করার লাগে, ঠিক আছে। ধাপ ওয়ানে আমরা কি করব, ধাপ ওয়ান, ধাপ ওয়ানে যেটা করি সেটা হচ্ছে কি, যে শতকরা পার্সেন্টেজটাকে আমরা ওই যৌগের আণবিক ভর দ্বারা ভাগ করি। কি বললাম, শতকরা পরিমাণকে ওই যৌগের কি দিয়ে, ওই মৌলের পারমাণবিক ভর দ্বারা ভাগ করতে হয়। কি করতে হয়, মৌলের পারমাণবিক ভর দ্বারা আমরা কি করব, ভাগ করব। এখন এখানে যতগুলো মৌল থাকবে তাদের সবারই আলাদা আলাদা কি করে ভাগফল বেরোবে, তাই না। তখন এই যে ভাগফলটা আছে, ভাগফলটা আছে না, এই ভাগফল তো আমরা একাধিক পাবো, কারণ ধরো একটা যৌগের মধ্যে তার একটা মৌল না, অনেকগুলা মৌল আছে, ঠিক আছে কিনা। তো ধরো আমরা এটা কি করলাম, এই ভাগফলটার মধ্যে তুমি অ্যানালাইসিস করবা, অ্যানালাইসিস করলে সবচেয়ে ছোট ভাগফল ধাপ টুতে দিয়ে কি করব, ধাপ টু সব থেকে সবচেয়ে ছোট ভাগফল দিয়ে, ছোট ভাগফল দিয়ে সব ভাগফলগুলোকে আবার ভাগ করে পাই, সব ভাগফলকে ভাগ করতে হবে, ঠিক আছে। এরপরে যদি পূর্ণ সংখ্যা আসে তাহলে আমরা পূর্ণ সংখ্যা নিব, পূর্ণ সংখ্যা না আসলে আমাদের আরো কাহিনী আছে। একটা যৌগের মধ্যে আমরা শতকরা সংকেত দিয়ে দিচ্ছি যে যৌগটা সালফার, অক্সিজেন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত, যেখানে সালফারের পার্সেন্টেজ আছে 35.95%, অক্সিজেন আছে আমাদের 62.92%, আর হাইড্রোজেন আছে 1.13%। তো এইখান থেকে বলতে তার শতকরা কি বলে, স্থূল সংকেত নির্ণয় করো। কি করবা, স্থূল সংকেত নির্ণয় করো, এটা একটা ম্যাথ, ঠিক আছে। তো আমরা প্রথমে কি করব, যে ধাপ ওয়ানে প্রত্যেকটা মৌলের শতকরার পরিমাণকে তার পারমাণবিক ভর দ্বারা কি করব, ভাগ দিব। কি দিয়ে, পারমাণবিক ভর দ্বারা ভাগ দিব। তাহলে প্রথমে আমরা দেখি যে আমরা এখানে সমাধান করতে যাই, ধর এখানে আমরা সমাধান করি, প্রথমে আমরা ধাপ ওয়ান, তাহলে এখানে বলো ধাপ ওয়ানে আমরা কি করলাম, ওই যে সালফারের আমরা ভাগফল বের করব, কি তার পার্সেন্টেজ 35.95%কে তার পারমাণবিক ভর অর্থাৎ কত 32 দিয়ে ভাগ করব। কত দিয়ে ভাগ করব, 32। তাহলে কত আসলো বলো তো, 35.95 ভাগ 32, 1.12, এটা আমরা মান পাইলাম, ঠিক আছে কিনা। মান পাইলাম আমরা 1.123, এই মান পাইছি। তারপরে দেখো আমাদের কি করতে হবে, অক্সিজেনের আমরা পার্সেন্টেজ কত আছে 62.92, তাহলে অক্সিজেনের পারমাণবিক ভর কত 16, তাহলে কত হইল 62.92 ভাগ 16, কত আসছে 3.9325। এবং শেষে যদি আমরা দেখি হাইড্রোজেন, হাইড্রোজেনের কত আসছে, হাইড্রোজেনের পার্সেন্টেজ হলো কত 1.13 ভাগ হচ্ছে 1, তাহলে কত হবে 1.13, ঠিক আছে। তাহলে এইটা আমরা পাইলাম। তো এর মধ্যে আমাদের সব থেকে ছোট মান কোনটা, আমরা 2 নাম্বার ধাপে কি করব বলতো, 2 নাম্বার ধাপে বলা যাচ্ছে যে সবচেয়ে ছোট ভাগফল দিয়ে ভাগফলগুলোকে ভাগ করতে হবে। তাহলে এখানে আমরা 3টা মান পাইছি, তার মধ্যে সব থেকে ছোট মান হচ্ছে 1.123, তাই না। তাহলে দেখো ধাপ আমরা কি নিব, ধাপ 2তে আমরা কি করতেছি, ধাপ 2 কি সবচেয়ে 1.123 দ্বারা সবগুলো ভাগফলকে কি করে পাই, ভাগ করে পাই, ঠিক আছে। তাহলে দেখো প্রথমে আমরা আসি সালফার, সালফারের মান ছিল কত 1.123 কে আবার 1.123 দিয়ে ভাগ করলে কত আসে 1 আসে। আমরা অক্সিজেনে যদি বের করি, অক্সিজেন
অক্সিজেনের ক্ষেত্রে কি হচ্ছে, কত 3.9325 কে আমরা কি করব 1.123 3.9325 ভাগ 1.123 কত আসে 3.50। ঠিক আছে, আরেকটা আসতেছে আমাদের কি, আমাদের হাইড্রোজেন। তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে কত আসছে 1.13 ভাই 1.123, তাহলে 1.13 ভাগ 1.123 0.006, এটা আমরা ইকুইভ্যালেন্ট টু 1 ধরে নিব, কারণ আমাদের এখানে পূর্ণ সংখ্যা করতে হবে। ঠিক আছে কিনা? তো এখন ধরো একটা জিনিস হচ্ছে এখানে যে আমি বলছিলাম 2 ধাপেও ম্যাথ শেষ হয়ে যেতে পারে, আবার একটা ধাপ এক্সট্রা লাগতে পারে। ঠিক আছে, তো এখানে দেখি আমরা যদি 2 ধাপে কি ম্যাথটা শেষ করা পসিবল, 2 ধাপে ম্যাথটা শেষ করা পসিবল না। তো আমি তোমাদের বলছিলাম যে আমাদের যখন আমরা স্থূল সংকেত নির্ণয় করতে যাব, এই ভাগফলটা যেন সবসময় কি হয় পূর্ণ সংখ্যা হয়। তো এখানে একটা জিনিস দেখো যে আমি তোমাদের বলছিলাম এটা 2 ধাপেও শেষ হইতে পারে, আবার 3 ধাপেও লাগতে পারে, ধাপ 3। যেহেতু আমাদের এখানে 1 পূর্ণ সংখ্যা, এখানে 1 পূর্ণ সংখ্যা, কিন্তু এখানে 3.50 আছে, এটা পূর্ণ সংখ্যা না। যখন কোনো একটা পূর্ণ সংখ্যা আসবে না, তাহলে আমাকে কি করতে হবে, এমন একটা সংখ্যা খুঁজে বের করতে হবে যেটা দিয়ে সবগুলোকে গুণ করলে পূর্ণ সংখ্যা আসে। তাহলে দেখো এটাকে যদি আমি 2 দ্বারা গুণ করি তাহলে একটা পূর্ণ সংখ্যা আসবে না। আর এইভাবে মনে রাখবা যে 2 দ্বারা সব ভাগ ফলকে আবার গুণ করে পাই, আবার গুণ করে পাই। যদি ডিরেক্ট আমাদের পূর্ণ সংখ্যা চলে আসে তাহলে আমরা ডিরেক্ট বসায় দিব, কিন্তু যখন আমার পূর্ণ সংখ্যা আসবে তখন আমার কি করতে হবে প্রত্যেকটাকে, তাহলে সালফার 1 ইন্টু 2 কত হইল 2, অক্সিজেন 3.5 ইন্টু 2 কত হইল 7, আর হাইড্রোজেন কি হইল, হাইড্রোজেন আছে 1 ইন্টু 2 কত হইল 2। তাহলে আমাদের স্থূল সংকেত হবে, অতএব স্থূল সংকেত ইকুয়াল টু সালফার 2 অক্সিজেন 7 H2, অথবা এভাবে লিখতে পারো H2S2O7, এটাকে বলে ওলিয়াম। এটা এই যৌগটার নাম কি ওলিয়াম বা ধূমায়মান সালফিউরিক অ্যাসিড, অথবা কি বলতে পারো ধূমায়মান সালফিউরিক অ্যাসিড, ধূমায়মান সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড। তাহলে দেখো আমরা আবার একটু প্রথম থেকে আলোচনা করি যে কিভাবে শতকরা সংখ্যা থেকে স্থূল সংকেত আমরা নির্ণয় করতে পারবো। প্রথমে আমি একটা জটিল ম্যাথ করে ফেলছি, তো ইজি। আমাদের নর্মালি ধাপ হচ্ছে 2টা, বা কোনো কোনো ক্ষেত্রে ধাপ আমার কয়টা হইতে পারে 3টা হইতে পারে। প্রথমে আমরা কি করব, প্রত্যেকটার শতকরা পার্সেন্টেজকে ওই মৌলের পারমাণবিক ভর দ্বারা ভাগ করব। তাহলে দেখো সালফারের শতকরা পার্সেন্টেজকে আমরা সালফারের পারমাণবিক ভর দ্বারা ভাগ করছি, অক্সিজেনের শতকরা পার্সেন্টেজকে অক্সিজেনের ভর দ্বারা ভাগ করছি, হাইড্রোজেনের শতকরা পার্সেন্টেজকে আমরা আমাদের কি হাইড্রোজেনের পারমাণবিক ভর দ্বারা ভাগ করছি। ঠিক আছে, ভাগ করার পরে আমরা কতগুলো ভাগফল পাইলাম। যেই ভাগফলগুলোর মধ্যে পূর্ণ সংখ্যা আসে না ততক্ষণ পর্যন্ত আমার কাজ চালাইতে হবে, যতক্ষণ পর্যন্ত এই সংখ্যাগুলো পূর্ণ সংখ্যা না আসে। পূর্ণ সংখ্যা না আসার কারণে দেখব যেই ভাগফলটা সব থেকে ছোট সেই ভাগফলটা দিয়ে সবাইকে আবার ভাগ করব। আর এখানে সব থেকে ছোট হয়েছে 1.123। তাহলে আমরা সালফারের ভাগফলকে 1.123 দ্বারা ভাগ করব, অক্সিজেনের যে ভাগফলটা পাইছে ওটাকে 1.123 দ্বারা ভাগ করব, হাইড্রোজেনের যে মানটা পাইছে সেটাকে আমরা 1.123 দ্বারা ভাগ করব। তো দেখা যাচ্ছে যে এখানে সালফারের 1 আসছে, অক্সিজেনের 3.5 আসছে, আর হচ্ছে হাইড্রোজেনের আসছে 1.006। তো যখন পূর্ণ সংখ্যার কাছাকাছি মান থাকবে তখন আমরা ওটাকে পূর্ণ সংখ্যা হিসেবে ধরে নেব। এটা 1 এর কাছাকাছি, এই জন্য আমরা 1 ধরে নিছি। কিন্তু এখানে কাহিনী হইল আমাদের 3.50, অর্থাৎ অক্সিজেনের মানটা কত আসছে 3.50। কারণ 3.50 যখন আসে এটা তো পূর্ণ সংখ্যা না, আর স্থূল সংকেত নির্ণয় করতে হলে অবশ্যই আমাকে পূর্ণ সংখ্যা নির্ণয়। তাহলে এমন একটা সংখ্যা দিয়ে এটাকে গুণ করব যেন এটা পূর্ণ সংখ্যা হয়, এবং
এটাকে 2 দ্বারা গুণ করলে এটা পূর্ণ সংখ্যা আসে, এবং এই 2 দ্বারা খালি একে গুণ করলে হবে না, সবগুলো ভাগফলকে আবার কি করব 2 দ্বারা সব ভাগফলকে আবার গুণ করে পাই। ঠিক আছে, আর প্রত্যেকটাকে গুণ করলাম। এবারে দেখো পূর্ণ সংখ্যা আসছে, এই পূর্ণ সংখ্যাকে আমরা এখন সংকেতের মধ্যে বসে দেব। S2, সালফার পাইছি 2টা, অক্সিজেন পাইছি 7টা, হাইড্রোজেন পাইছি কয়টা আমাদের 2টা। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা কি করব লিখলাম এটা। এখন ধরো যারা জানো তারা হচ্ছে একটু সাজায় লিখবা, H2SO7 যেটাকে বলা ওলিয়াম বা ধূমায়মান সালফিউরিক অ্যাসিড। যদি তুমি নাও জানো তাহলে এই পর্যন্ত রাখে দিলেও কোনো সমস্যা নাই। কথাটা কি ক্লিয়ার? তো এই হচ্ছে আমাদের কি শতকরা সংযুক্তি হতে স্থূল সংকেত নির্ণয়। তাহলে এবার আমরা আসবো নেক্সট টপিক, শতকরা সংযুক্তি হতে আণবিক সংকেত নির্ণয়। কি করব? আণবিক সংকেত নির্ণয়। কারণ আণবিক সংকেত তো জানোই, অণুর সংকেতকে কি বলা হচ্ছে, একটি অণুর সংকেত, তাই আছে কি তার কি আণবিক সংকেত। আণবিক সংকেত। এখন তুমি কি করবা, শতকরা সংযুক্তি হতে আণবিক সংকেত নির্ণয় করতে হলে 3টা স্টেপ করতে হবে। প্রথমে শতকরা সংযুক্তি হতে স্থূল সংকেত নির্ণয় করতে হবে। স্থূল সংকেত কি নির্ণয় করব? স্থূল সংকেত। তারপর স্থূল সংকেত থেকে আমরা নির্ণয় করব আণবিক সংকেত। তাহলে একটা জিনিস তুমি চিন্তা করো তো, এখানে আমরা যে বোঝার জন্য জাস্ট চিন্তা করি, যে ধরো আমরা গ্লুকোজের আণবিক সংকেত হচ্ছে স্থূল সংকেত CH2O। এখন আমি যদি চিন্তা করতে পারি এখানে আমি কত সংখ্যা, আমরা তো জানি স্থূল সংখ্যা একটা অনুপাতিক সংখ্যা মানে সংকেত, তাহলে একটা অনুপাত প্রকাশ করছে, এই অনুপাতটা কত এটাকে আমরা n ধরে নিলাম। n হচ্ছে কি অনুপাত, বা ওইখানে যে আমরা n এর মানটা যদি বসায়া এটাকে গুণ করে দেই তাহলে কিন্তু আমরা কি পাবো, আণবিক সংকেত। তো আমরা যদি জানি যে গ্লুকোজের ক্ষেত্রে আমরা আণবিক সংকেতটা কি জানি, C6H12O6, যেখানে আমরা কত দিয়ে কাটছি 6 দ্বারা, তাহলে এখানে n এর মান কত 6। তাহলে আমি এখানে n এর মান CH2O, এখানে আমরা n দ্বারা গুণ করি তাহলে কি হচ্ছে 6 দ্বারা গুণ করে তাহলে কত হবে C6H12O6, তাই না? তার মানে আমরা বলতে পারি যে যদি আমি এই অনুপাতটা নির্ণয় করতে পারি তাহলে আমি স্থূল সংকেত থেকে আণবিক সংকেত আরামসে বের করতে পারবো। তাহলে দেখো প্রথমে আমরা একটা ম্যাথে চলে যাই। ঠিক আছে, যে একটি যৌগে কার্বন আছে 40%, হাইড্রোজেন আছে 6.67%, আর অক্সিজেন বিদ্যমান। তাহলে আমরা জানি প্রথম কথা হচ্ছে যে কোনো একটা যৌগের ক্ষেত্রে, ঠিক আছে কিনা, মাথায় রাখবা যে তাদের পার্সেন্টেজের সমষ্টি অবশ্যই কি হতে হবে 100%। তাহলে এখানে কার্বন আছে কত 40%, হাইড্রোজেন আছে কত 6.67%। ঠিক আছে, তাহলে 67%, তাহলে অক্সিজেন কত হবে, তাহলে আমরা টোটাল যা পার্সেন্টেজ 100 মাইনাস 40 প্লাস 6.67। ঠিক আছে কিনা? তাহলে আমরা মান যোগ করি, কত হইল 100 মাইনাস 40 6.67। তাহলে অক্সিজেনের পার্সেন্টেজ আছে কত 53.33%। আমরা পার্সেন্টেজ পাইছি। এখন আমরা আসবো তার স্থূল সংকেত নির্ণয় করব। তাহলে স্থূল সংকেত নির্ণয় করতে গেলে কি করতে হবে, প্রথমে আমরা কার্বনকে তার পার্সেন্টেজকে কার্বনের পারমাণবিক ভর দ্বারা ভাগ করব, হাইড্রোজেনের পার্সেন্টেজকে হাইড্রোজেনের ভর দ্বারা ভাগ করব, অক্সিজেনের পার্সেন্টেজকে অক্সিজেনের পার্সেন্টেজ 53.33% বাই 16। তাহলে 40/12 ইকুয়াল টু 3.33%। হাইড্রোজেনের কত 6.67%। আর এখানে হচ্ছে অক্সিজেনের পার্সেন্ট, এই পার্সেন্ট লেখার দরকার নাই, ভাগফল যেহেতু 33 এখানে 67 1 দ্বারা ভাগ করলে, আর এখানে হচ্ছে 53.33 ভাগ 16।
কত আসলো এখানেও 3.33। তাহলে এইটা আমরা পাইলাম। তাহলে ভাগফলগুলো কি পূর্ণ সংখ্যা আসছে? না। তাহলে যদি পূর্ণ সংখ্যা আসে না তাহলে কি করি, 3.33 দ্বারা ভাগ করে পাই, সবগুলোকে আমরা ভাগ করব। তাহলে বলো এখানে আমাদের কার্বন হবে কত, 3.33/3.33 ইকুয়াল টু 1। তাহলে আমাদের হাইড্রোজেন কত আছে, 6.67/3.33 ইকুয়াল টু 2। আর অক্সিজেন কত, 3.33/3.33 কত হবে 1। তাহলে আমরা কি পাচ্ছি, স্থূল সংকেত, স্থূল সংকেত, ঠিক আছে, পাচ্ছি সি একটা, এইচ দুইটা, অক্সিজেন একটা, এটা হচ্ছে স্থূল সংকেত। তো আমরা আগেই পড়ছি না যে স্থূল সংকেত যদি আমরা পেয়ে থাকি তাহলে আমরা কি করব, স্থূল সংকেতের সাথে তার অনুপাতটা যদি আমরা গুণ করে দেই তাহলে আমরা কি পাচ্ছি, আণবিক ভর। তো মনে রাখবা যখন আণবিক সংকেত নির্ণয় করতে বলবে তখন অবশ্যই তোমার ম্যাথে আণবিক ভর দিয়ে দেওয়া থাকবে, ঠিক আছে। এখন এই যে স্থূল সংকেতের যে ভর, তাকে যদি আমি তার পরমাণু সংখ্যা দ্বারা গুণ করি তাহলে কিন্তু আণবিক সংকেত পাবো, এবং আণবিক সংকেতের ভরটা হবে এটার সমান, ঠিক আছে কিনা। তাহলে দেখো এখানে আমরা প্রথমে ভর বের করো, কার্বনের 12 যোগ হাইড্রোজেনের কত 2 আর অক্সিজেনের কত 16 ইন্টু এন ইকুয়াল টু আণবিক ভর দেওয়া আছে কত 180, ঠিক আছে। তাহলে বলো এটা যোগ করলে কত হয়, 14 যোগ 16 30, 30 এন ইকুয়াল টু 180। তাহলে এন ইকুয়াল টু কত হচ্ছে 180/30 কত হইল 6। তাহলে আমরা অনুপাতটা পাই গেলাম কত 6, পরমাণুর সংখ্যা, পরমাণু অনুপাত পাইলাম 6। তাহলে এই 6 দিয়ে আণবিক সংকেত বের করতে যাব, আণবিক সংকেত কি হবে, CH2O ইন্টু 6, তাহলে কত হবে C6H12O6। এই হইল আমাদের আণবিক সংকেত। তাহলে একদম ইজি। তাহলে কি করব, ধর এগুলো থিওরি বোঝা কষ্ট, বা ম্যাথ দিয়ে বুঝলে আরো ইজি হয়, ঠিক আছে। প্রথমে কি করব, যার পার্সেন্টেজ, প্রথমে যদি আমাকে শতকরা পার্সেন্টেজ দেওয়া থাকে এই পার্সেন্টেজ থেকে আমরা কি করব, তাদের স্থূল সংকেত নির্ণয় করব। আর আমরা একটু আগেই বললাম স্থূল সংকেত মানে অনুপাতিক সংখ্যা, আর এই স্থূল সংকেতের সাথে তার অনুপাত, পরমাণুর অনুপাতিক সংখ্যাটা যদি গুণ করি তাহলে এটা হবে আণবিক সংকেত। আর আণবিক সংকেতের ভরটাকেই বলতেছি আমরা আণবিক ভর। মেয়েতে তোমার অবশ্যই আণবিক ভরের মান দেওয়া থাকবে, এরপর তুমি ভর, এখানে এটার ভর বের করবা, ভর করে গুণ অবস্থায় আছে এই গুণটা দিকে ভাগ করলে আমরা এন এর মান পাবো, তারপরে আবার ওই এন দিয়ে এটাকে গুণ করলে আমরা কি পাই যাচ্ছে, আণবিক সংকেত পাই যাচ্ছে। ওকে, দেখো আরেকটা ম্যাথ আছে এরকম, এটা একটু আলাদা স্টাইলের ম্যাথ, একটু ভালো করে বুঝে ট্রাই করো। এখানে কিন্তু পার্সেন্টেজ দেওয়া নাই, তবে বলা যাচ্ছে 20 গ্রাম এই একটা যৌগের 15 গ্রামকে আমরা বিশ্লেষণ করলাম, সেখানে কার্বন আছে 4 গ্রাম, হাইড্রোজেন আছে 0.33 গ্রাম, আর অবশিষ্ট কি পাওয়া গেছে, অক্সিজেন পাওয়া গেছে। এবার গ নাম্বার প্রশ্ন আসছে রাজশাহী বোর্ড 2023-এ, এ যৌগের আণবিক ভর যদি 90 হয় তাহলে যৌগটির আণবিক সংকেত নির্ণয় করো। তাহলে আমার কি এখানে পার্সেন্টেজ দেওয়া আছে, পার্সেন্টেজ দেওয়া নাই, তাহলে আমাকে বের করতে হবে পার্সেন্টেজ। তাহলে দেখো মানে অক্সিজেন আছে কতটুকু, অক্সিজেন আছে 4 গ্রাম, কত গ্রামের মধ্যে 15, তাহলে 15 গ্রামের মধ্যে 4 গ্রাম, তাহলে এটাকে 100% দ্বারা আগে পার্সেন্টেজ বের করে নাও। যখন এরকম কিছু ম্যাথ দেওয়া থাকবে তখন তোমরা পার্সেন্টেজ বের করবে এরকম যে কতটুকুর মধ্যে কতটুকু আছে, তার সাথে 100% গুণ করলে পার্সেন্টেজ পাওয়া যাচ্ছে। অক্সিজেন তাহলে 4/15 ইন্টু 100, এটা 26.67%। অক্সিজেনের পার্সেন্টেজ পাইলাম। তাহলে এবার দেখো কার্বন, কার্বন আমরা বের করতে চাইলে কত হবে, 0.33, কতটুকুর মধ্যে আছে 15-র মধ্যে, তাহলে পার্সেন্টেজ 100% দ্বারা গুণ করতে হবে। তাহলে 0.33 ভাগ 15 ইন্টু 100 কত হইল 2.2%। আর বাকিটুকু তাহলে দেখো 15 গ্রামের মধ্যে হাইড্রোজেন আছে, অক্সিজেন, কার্বন আছে 4 আর হাইড্রোজেন আছে এটা, তাহলে অক্সিজেন কতটুকু থাকবে 15 মাইনাস কত রে 4 প্লাস 0.33, ঠিক আছে।
15 - 4.33 কত আসে 10 দশমিক, অক্সিজেনের পরিমাণ 10.67। তাহলে আমরা অক্সিজেনের পার্সেন্টেজ বের করবো কত 10.67 বাই 15 ইন্টু 100%, কত হইল ভাগ 15 ইন্টু 100, 71.113%। তাহলে আমরা পার্সেন্টেজ পাই গেছি। যখন এরকম করে মান দেওয়া থাকবে তখন ফার্স্ট দায়িত্ব হচ্ছে তোমার পার্সেন্টেজ বের করা। পার্সেন্টেজ কেন বের করবা, কতটুকুর মধ্যে কতটুকু আছে ইন্টু 100। তাহলে 15-র মধ্যে 4 গ্রাম থাকলে 100-র মধ্যে কতটুকু হবে, পাই গেছি সবগুলাই। ঠিক আছে, এখন এই যে পার্সেন্টেজ পাই গেলাম, তাহলে এবার আমাদের পরবর্তী টার্গেট হচ্ছে স্থূল সংকেত নির্ণয় করা। কি করব, তাহলে কি অক্সিজেনের পার্সেন্টেজকে আমরা কি করব 26.67 কে অক্সিজেনের ভর দ্বারা ভাগ করব 16। তারপরে কার্বনের যে পার্সেন্টেজ 2.2 কে আমরা 12 দিয়ে ভাগ করব। আর অক্সিজেনের মানে অক্সিজেন কি, এখানে কার্বন, এটা হচ্ছে কার্বন মেনিস মডেল, এটা কার্বন আর এটা হচ্ছে হাইড্রোজেন আর এটা হচ্ছে অক্সিজেন। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের কার্বন মেনিস মডেল। ঠিক আছে, তো দেখো এটা হাইড্রোজেন, তাহলে হাইড্রোজেন এটা একটু ভুল হয়েছে, তারাও কার্বনের যেহেতু আমরা পাইছি প্রথমটা হচ্ছে কার্বন না, এটা কার্বন, তাহলে 26.67 কে আমরা ভাগ দিব কত দিয়ে 12 দিয়ে। এটা হচ্ছে পরেরটা হচ্ছে হাইড্রোজেন, হাইড্রোজেনের কত 2.2 কে 1 দিয়ে ভাগ করব। আর অক্সিজেনের কত 71.113% কে 16 দ্বারা ভাগ করব। এখানে ভাগফল কত আসে, এখানে ভাগফল আসে 26.67 ভাগ 12, 2.22। এখানে আসছে কত 2.2, এখানে আসছে 71.113 ভাগ 16, 4.44। এই দেখো এখানে কি পূর্ণ সংখ্যা আসছে, আসে নাই। পূর্ণ সংখ্যা না আসলে সব থেকে ছোট সংখ্যা দিয়ে কি করব, সবাইকে ভাগ করব। সব থেকে ছোট সংখ্যা কি, তাহলে 2.22 দ্বারা 2 দ্বারা ভাগ। তাহলে আমরা কি করলাম, কার্বন পাবো 2.22 বাই 2.2, 1.001 এরকম আসে, ইকুইভ্যালেন্ট টু 1। তারপরে হাইড্রোজেন কত আছে 2.2 বাই 2.2 কত হইল 1, কত হইল এখানে 1। আর অক্সিজেন কত 4.4 বাই 2.2 কত আসবে 2। তাহলে আমাদের স্থূল সংকেতটা কি হইল, স্থূল সংকেত হইল স্থূল সংকেত কি পাইলাম আমরা, সি আছে একটা, এইচ আছে একটা, অক্সিজেন আছে কয়টা 2টা। তাহলে এটাকে CH2 লেখা যায়, এটা যে স্থূল সংকেত। স্থূল সংকেত থেকে এবার আমরা কি করব, আণবিক সংকেত, যেহেতু আণবিক ভর দেওয়া আছে তাই না, তাহলে আমরা কি করব CH2 ইন্টু N ইকুয়াল টু হবে তার আণবিক ভর কত 90, কত দেওয়া আছে 90। তাহলে এখানে কার্বনের 12 যোগ 1 আর অক্সিজেনের কত 16 ইন্টু 2, এটার ইন্টু কত আছে N ইকুয়াল টু কত হবে 90। তাহলে দেখো 32 যোগ 12 যোগ 1 45 N ইকুয়াল টু কত হলো 90। তাহলে আমাদের N ইকুয়াল টু কত হইল, N ইকুয়াল টু হইল 2। তাহলে এবার N এর মান যদি পাই গেছি তাহলে আমরা কি করব, আণবিক সংকেত, আণবিক সংকেত কি হবে CH2 ইন্টু 2, তাহলে কি হইল C2H2O4। এটাই হলো আমাদের আণবিক সংকেত। ঠিক আছে, পারবো, আশা করি সবাই পারবো। এভাবে তোমাদের আরো কতগুলা বোর্ড প্রশ্ন আছে, যে বোর্ডগুলা তোমরা সুন্দর মতো করে অ্যানালাইসিস করবা, 2-4টা বোর্ডের প্রশ্ন করে ফেলবা, দেখবা তোমার সব ম্যাথ শেষ। ঠিক আছে, তো আজকের ক্লাসটা এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।